গেল ছাত্রছাত্রীগণ, যে ভিডিও পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 10-এর পরীক্ষাগার ও শিল্পে অজৈব রসায়ন। যের সম্বন্ধে আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে অ্যামোনিয়া গ্যাস সম্বন্ধে বলেছিলাম। অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি, তার ধর্ম, তার ব্যবহার, এইসব সম্বন্ধে। আজকে বলবো হাইড্রোজেন সালফাইড সম্বন্ধে। তাহলে আগে দেখি হাইড্রোজেন সালফাইডের সংকেত কি। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। এর আণবিক ভর হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, 1 × 2, সালফার হচ্ছে 32, এটা শুধু 32, 2 + 32 = 34। বাষ্প ঘনত্ব হবে 34/2 মানে 17। বর্ণকণা নেই, বর্ণহীন। গন্ধ আছে পচা, ডিমের গন্ধযুক্ত। দ্রাব্যতা, এটি ঠান্ডা জলে অদ্রাব্য, গরম জলে দ্রাব্য। এগুলোকে ভৌত ধর্ম বলতে পারো। এরপর দেখি আমরা যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত কিভাবে করব। হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার জন্য যে সব রাসায়নিক দ্রব্য লাগে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, তার একটি হচ্ছে ফেরাস সালফেট, যার সংকেত FeSO4। আচ্ছা, ভুল হলাম, ফেরাস সালফেট, ফেরাস সালফাইড, যার সংকেত হচ্ছে FeS, আর লঘু সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়ার ক্ষেত্রে লঘু আর গাঢ় কিন্তু দুটো কিন্তু যে ভিন্ন জিনিস, তাই প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য উল্লেখ করার সময় অবশ্যই লঘু সালফিউরিক অ্যাসিড উল্লেখ করতে হবে, শুধু সালফিউরিক অ্যাসিড নয়। কারণ এটি লঘু হলে যে বিক্রিয়া ঘটবে, গাঢ় হলে সে বিক্রিয়া ঘটবে না। এখানে অবশ্যই যেন লঘু সালফিউরিক অ্যাসিড উল্লেখ থাকে। বিক্রিয়ার শর্ত কি? সাধারণ তাপমাত্রায় 1:1 অনুপাতে FeS ও লঘু H2S করা বিক্রিয়ায় H2S গ্যাস উৎপন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কোনো উষ্ণতা লাগে না, সেখানে তাপ প্রয়োগ করতে হয় না। বিনা তাপ প্রয়োগ করে কিন্তু এই বিক্রিয়া ঘটে যায়। সমীকরণ কি হবে? FeS প্লাস H2SO4 সমান FeSO4 প্লাস H2S। এরপরে এই গ্যাসকে সংগ্রহ কিভাবে করা হবে?
কোনো গ্যাসকে সংগ্রহ করার উপায় তিন রকম হতে পারে, যে বায়ুর ঊর্ধ্ব অপসারণ, বায়ুর নিম্ন অপসারণ বা জলের নিম্ন অপসারণ। এখন যদি কোনো গ্যাসটি বায়ুর চেয়ে হালকা বা ভারী হয় আর বায়ুর সঙ্গে যদি কোনো বিক্রিয়া না করে, সহজে যদি না মিশে, তাহলে সেক্ষেত্রে বায়ুর ঊর্ধ্ব বা নিম্ন অপসারণ দ্বারাই তাকে সংগ্রহ করা হয়। যেমন হাইড্রোজেন সালফাইড গ্যাস, এটি কিন্তু যে বায়ুর সঙ্গে সহজে বিক্রিয়া করে না আর মিশেও না। জল দিয়েকে আমরা সংগ্রহ করতে পারবো না, কারণ এটি জলে কিছুটা হলেও দ্রবীভূত হয়। আর যদি জলের সাহায্যে সংগ্রহ করতে গিয়ে যদি দেখি জলের মধ্যে এটি দ্রবীভূত হয়ে গেল, তাহলে আমাদের যে মূল ব্যাপারটা কিন্তু পুরো ব্যর্থ হয়ে যাবে। তাইকে বায়ুর দ্বারা সংগ্রহ করা হয়। কিন্তু কথা হচ্ছে বায়ুর ঊর্ধ্ব না নিম্ন কোন অপসারণ দ্বারা আমরা সংগ্রহ করব, এটা নিয়োগ হচ্ছে এটি বায়ুর চেয়ে হালকা না ভারী। আগের ভিডিওতে বলে দিলাম যে বায়ুর যেটা হচ্ছে বাষ্প ঘনত্ব সেটা হচ্ছে 14.4, আর H2S এর বাষ্প ঘনত্ব দেখলাম 17। অর্থাৎ H2S কিন্তু বায়ুর চেয়ে ভারী, আর তাই এটি বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। যখন আমরা H2A গ্যাস প্রস্তুত করব, এর সঙ্গে কিছু অশুদ্ধি মিশে থাকে যেগুলো দূর করা প্রয়োজন। কি কি অশুদ্ধি মিশে থাকে? হাইড্রোজেন গ্যাস, H2SO4 বাষ্প, আর তার সঙ্গে কিছুটা জলীয় বাষ্প। তাহলে এদেরকে আমরা দূর করব কি করে? H2SO4 বাষ্প দূর করার জন্য এটাকে সোডিয়াম বাইসালফেট NaHS সোডিয়াম বাইসালফেট দ্রবণের মধ্যে দিয়ে চালনা করা হয়, তাতে H2SO4 বাষ্পটা শোষিত হয়ে যায়। এরপর হইল হাইড্রোজেন আর জলীয় বাষ্প। জলীয় বাষ্প অর্থাৎ আমাদের যে গ্যাসটাকে শুষ্ক করতে হবে, ভিজে আছে, শুষ্ক করার জন্য এক্ষেত্রে আমরা ব্যবহার করবো P2O5 ফসফরাস পেন্টক্সাইড। তাই ফসফরাস পেন্টক্সাইড কি করবে? এই জলীয় বাষ্পকে শোষণ করে নেবে। বাকি রইল হাইড্রোজেন গ্যাস। কারণ হাইড্রোজেন গ্যাসকে যে কি ব্যবহার করবো, তার জন্য আমরা যে হাইড্রোজেন আর H2S গ্যাসের মিশ্রণকে ঠান্ডা করব। H2S গ্যাসটি যেটা হচ্ছে যে H2S গ্যাসটি কিন্তু যে সাধারণ তাপমাত্রা থেকে একটু কম তাপমাত্রার মধ্যে কিন্তু সেটা তরল পরিণত হয়ে যায়। কিন্তু হাইড্রোজেনের কে তরল করতে গেলে অনেক তাপমাত্রা কমাতে হয়। তাই যদি আমরা এই মিশ্রণকে কঠিন CO2 মানে শুষ্ক বরফের মধ্য দিয়ে যদি চালনা করি, তাহলে কি দেখা যায়? H2S গ্যাস তরলের মধ্যে হয়ে যায় আর হাইড্রোজেন গ্যাসটি গ্যাস রয়ে যায়। কারণ হাইড্রোজেন গ্যাসটি -250 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় কিন্তু তরল হয়। তাহলে যেহেতু এই যে হাইড্রোজেন গ্যাসটি তখনও গ্যাসীয় অবস্থায় থাকছে, তাই সেটি অন্য পাত্রে সংগ্রহ করা হয়, আর H2S গ্যাসকে আলাদাভাবে সংগ্রহ করার পর আবার তাপ প্রয়োগ করে গ্যাসের মতো করে সংগ্রহ করা হয়। পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুত করার জন্য দু রকম যন্ত্র ব্যবহার করা হয়। একটা হচ্ছে উল্ফ বোতল সাহায্যে। উল্ফ বোতল যেখানে আছে কি দুটি ছিদ্র, দুটি মুখ।
এই রেক্টামকের মধ্য দিয়ে দীর্ঘ নল ফানেলে প্রবেশ করানো হয়। ভিতরে আগের দিকে থাকে ফেরাস সালফাইডের টুকরো। 2 নম্বর নলটি হচ্ছে একটা নির্গমন নল, যার মধ্য দিয়ে H2S গ্যাস বাইরে বেরোবে, আর এটি একটি গ্যাস জারে মুক্ত থাকে। তাহলে কি হয়, এই ফানেল দিয়ে আমরা যে লঘু সালফিউরিক অ্যাসিড ঢালবো, যখনই লঘু সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেটের সংস্পর্শে আসবে তখন বিক্রিয়া ঘটবে। বিক্রিয়া ঘটে ফলে উৎপন্ন হবে H2S গ্যাস। H2S গ্যাস উৎপন্ন হওয়ার পর সেটি এই নলের মধ্যে বাইরে বেরিয়ে পর এই পাত্রে আসবে, আর এই পাত্রে এসে পর যেহেতু H2S গ্যাস বায়ুর চেয়ে ভারী, তাই বায়ুকে উপরে তুলে নিচে নেমে পর সেই গ্যাসটি এই গ্যাস জারে সংগৃহীত হবে। তবে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে যে যন্ত্রটি বেশি ব্যবহার করা হয় H2S গ্যাস প্রস্তুত করার জন্য, সেই যন্ত্রের নাম হচ্ছে কিপ যন্ত্র। দেখো, এটা হচ্ছে কিপ যন্ত্র। এই কিপ যন্ত্রটা হচ্ছে যেটা ঊর্ধ্বাংশটি হচ্ছে একটি যে পূর্ণ গোলক, আর নিম্নাংশ হচ্ছে এটি পূর্ণ গোলক আর একটি অর্ধ গোলক। এখানে থাকে একটি নল, যে নলের মাধ্যমে কি হয়, যে নলের মাধ্যমে সালফিউরিক অ্যাসিডটি এখানে আসে। এরপর কি করা হয়, যে আগে ফানেলে এই যেটা হচ্ছে মাঝের এই যে গোলক, এখানে থাকে ফেরাস সালফাইডের টুকরো। ফানেল সাহায্যে এই যে গোলকটিকে লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা পূর্ণ করা হয়। এখানে থাকে স্টপ কক। যখন আমাদের H2S গ্যাস উৎপন্ন হতে হয় তখন কি দেখা যায়, স্টপ ককটি খোলা হয়। স্টপ ককটি খুলে তাহলে কি দেখা যায়, এখানে লঘু সালফিউরিক অ্যাসিড চলে আসে এই নিচের অর্ধগোলকে। আর যখন সেই লঘু সালফিউরিক অ্যাসিড এই FeS এর সংস্পর্শে চলে আসবে তখন বিক্রিয়া হবে। বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে H2S গ্যাস, যে H2S গ্যাস এই নল দিয়ে বাইরে বেরোবে। তবে এখানে একটি স্টপ করানো থাকে, যাতে যতটা প্রয়োজন পরিমাণ মতো আমরা যাতে H2S গ্যাস সংগ্রহ করতে পারি। পরীক্ষাগারে কিপ যন্ত্র এই জন্য বেশি ব্যবহার করা হয় কারণ H2S গ্যাস হচ্ছে একটি বিষাক্ত গ্যাস। তাই এই গ্যাস যদি খুব বেশি পরিমাণে নির্গত হয় তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতিকর।
শ্বাসক্রিয়ার মাধ্যমে যদি বেশি করে H2S গ্যাস চলে যায় তাহলে কিন্তু আমরা অজ্ঞান হতে পারি, এমনকি মৃত্যুবরণ ঘটতে পারে। তাই যে পরিমাণ মতো যাতে H2S গ্যাস নেওয়া যায় এই জন্যই এখানে এই পদ্ধতি ব্যবহার করা হয় বেশি করে। এখানে যতক্ষণ আমাদের যতটা আমার H2S গ্যাস প্রয়োজন সেই অনুযায়ী এই স্টপ কক খোলা হয়, স্টপ কক খুলে H2S গ্যাস নির্গত হয়, নির্গত হওয়ার পর তারপরে যখন আমাদের দেখা যায় আর প্রয়োজন নেই বন্ধ করে দিলাম। যখন H2S গ্যাস যখন আর যেখানে বেরোতে পারছে না তখন সেই H2S গ্যাস কী করে, যে H2S এর উপর চাপ প্রয়োগ করে। যে চাপের জন্য কি হয়, H2S উপরটি অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিড আবার কিন্তু এই নিচে পাত্রে চলে যায়। কারণ যখন H2S গ্যাস বেরোতে পারছে না তখন তাহলে এখানে বিক্রিয়া হবে কি করে, কারণ বেশি করে H2S গ্যাস উৎপন্ন হলে তখন কি হবে, চাপ প্রয়োগ হবে ভিতরে, আর চাপ প্রয়োগের জন্য কি হয়, লঘু সালফিউরিক অ্যাসিড নিচে নেমে যায়, আর লঘু সালফিউরিক অ্যাসিড নিচে নামলেই বিক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। আর যখন আমাদের আবার প্রয়োজন পড়বে আমরা স্টপও খুলবো আর H2S গ্যাস সংগ্রহ করবো, আবার লঘু সালফিউরিক অ্যাসিড তখন উপরে উঠবে আর বিক্রি হবে, যেটাই এভাবে অনবরত বিক্রিয়াটি চলতে থাকে। এবার আসছে H2S এর কিছু রাসায়নিক ধর্ম। প্রথম যে দাহ্যতা, H2S হচ্ছে নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়। যদি বায়ুতে যদি H2S গ্যাসকে পোড়ানো হয় তাহলে কি দেখা যায়, এটি বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে সালফার ডাই অক্সাইড গ্যাস ও জলীয় বাষ্প। H2O plus 2SO2 আর যে গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে, তাই এটি দহনে সহায়ক নয় কিন্তু নিজে দাহ্য। এরপর আসছে অ্যাসিড ধর্ম। H2S এর জলীয় দ্রবণ হচ্ছে কিন্তু যে মৃদু অ্যাসিড ধর্মী। যদি H2S এর জলীয় দ্রবণ নেওয়া যায় তাহলে কি দেখা যায়, এটি ভেঙে যায় H প্লাস HS মাইনাস আয়নে। তাই এর জলীয় দ্রবণে যদি নীল লিটমাস যদি যোগ করা হয় তাহলে দেখা যায় নীল লিটমাস কাগজটি লাল হয়ে যায়। যেহেতু এটি অ্যাসিড ধর্মী তাই এটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, লবণ ও জল উৎপন্ন করবে। H2S প্লাস NaOH সমান হয় NaHS প্লাস H2O। হাইড্রোজেন সালফাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মানে সোডিয়াম বাইসালফাইড প্লাস জল। আবার সোডিয়াম বাইসালফাইডের সঙ্গে যদি আবার H2S এর বিক্রিয়া NaOH এর বিক্রিয়া ঘটানো হয়, NaHS প্লাস NaOH তাহলে কি উৎপন্ন হয়, Na2S প্লাস H2O। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড কিন্তু দু ধরনের লবণ উৎপন্ন করে, এটি বাই লবণ আর এটা হচ্ছে প্রশম লবণ। এই জন্য হাইড্রোজেন সালফাইড হচ্ছে দ্বিক্ষারিক অ্যাসিড। হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটি তীব্র বিজারক পদার্থ। যদি আম্লিক পটাশিয়াম ক্রোমেট K2Cr2O7 আম্লিক সংযোগ করা H2SO4 দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা হয় তাহলে কি দেখা যায়, যেখানে উৎপন্ন হয় পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমাস সালফেট প্লাস শুধু
সালফাইড, সালফার, আর তার সঙ্গে জল। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড নিজে জারিত হয়ে সালফার উৎপন্ন করে, সালফার অধক্ষেপ ফেলে। তাই এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম, যেখানে হাইড্রোজেন সালফাইড নিজে জারিত হচ্ছে সালফারে, আর পটাশিয়াম ক্রোমেটকে বিজারিত করছে ক্রোমিক সালফেটে। এবার হচ্ছে অধক্ষেপণ সংক্রান্ত বিক্রিয়া। হাইড্রোজেন সালফাইড পরীক্ষাগারে ধাতব লবণ শনাক্তকরণে অত্যন্ত বেশি ব্যবহৃত হয়, কারণ এটি ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া করে কি করে, যে সেই ধাতুর সালফাইডের অধক্ষেপ উৎপন্ন করে। তাই তার সাহায্যে এটিকে অনেক ক্ষেত্রে মানে কি যে ধাতব আয়নটা আছে উপস্থিত তাকে শনাক্ত করা যায়। যেমন কপার সালফেট, এর সঙ্গে H2SO, এর ক্ষেত্রে যে আম্লিক মাধ্যম ব্যবহার করা হয় HCl দ্রবণে, অর্থাৎ লঘু HCl এখানে যোগ করা হয়, তাতে কি দেখা যায়, উৎপন্ন হয় কিউপ্রিক সালফাইড আর H2SO4। কিউপ্রিক সালফাইডের বর্ণ হচ্ছে কালো, আর এটি হচ্ছে এই আম্লিক মাধ্যমে হচ্ছে অদ্রাব্য, তাই এটি কালো অধক্ষের নিচে পড়ে। এছাড়া আছে লেড নাইট্রেট PbNO3(2) প্লাস H2S। এক্ষেত্রে মাধ্যমটি হচ্ছে জলীয় মাধ্যম, অর্থাৎ জলের মধ্যে এটা হয়, উৎপন্ন হয় লেড সালফাইড প্লাস 2HNO3। এর বর্ণ কিন্তু কালো। বলতে গেলে হাইড্রোজেন সালফাইডের অধিকাংশ যেটা হচ্ছে ধাতব লবণ, অর্থাৎ ধাতব সালফাইড, অধিকাংশ হচ্ছে কালো বর্ণের। এবারে হাইড্রোজেন সালফাইডের কে শনাক্ত কিভাবে করব? একে শনাক্ত করা ব্যবহার করা হয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইড নামক দ্রবণ। সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দ্রবণের মধ্য দিয়ে যদি H2S গ্যাস চালনা করা হয়, তাহলে কি দেখা যায়, এক প্রকারের বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হয়, ফলে দ্রবণটির বর্ণ বেগুনি হয়ে যায়, যার সাহায্যে আমরা H2S গ্যাসকে শনাক্ত করতে পারি। তাহলে আজকের জন্য যতটা থাকলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু কমেন্ট থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের এখানে শেষ। নমস্কার।